নমস্কার। আজ ২৬শে সেপ্টেম্বর ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ মহামানব বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিবস। নজরুল অর্ধশত প্রয়াণবর্ষ স্মরণ কমিটির পক্ষ থেকে তাঁকে আমাদের প্রণাম জানাই। নবজাগরণের এই চিন্তা চেতনা পরাধীন ভারতবর্ষে যার কবিতায় সার্থক রূপ পেয়েছিল তিনি বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম। ১৯২২ সালের আজকের দিনটিতে তার বিখ্যাত কবিতা আনন্দময়ীর আগমনে কবিতাটি শারদীয়ার প্রাক্কালে ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যে কবিতা লেখার কারণে তৎকালীন ইংরেজ সরকার কবিকে বন্দী করে এবং তাকে বন্দীজীবন কাটাতে পর্যন্ত হয়, সেই দিনটিকে স্মরণ করেই আজ কাজী নজরুল অর্ধশত প্রয়াণবর্ষ স্মরণ কমিটির পক্ষ থেকে আজকে আমাদের অনলাইন অনুষ্ঠান ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী আমরা শুরু করছি। নমস্কার। নজরুল অর্ধশত প্রয়াণবর্ষ স্মরণ কমিটির উদ্যোগে আমরা আজকে এই যে ডিজিটাল ফেসবুকে আমরা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করছি। প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত, আপনাদেরকে অভিনন্দন। আপনারা জানেন যে আজ থেকে ১০৩ বছর আগে নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকায় নজরুলের আনন্দময়ীর আগমনে এই শিরোনামে একটি কবিতা প্রকাশিত হয়েছিল এবং সেই কবিতা নিয়ে কি কি হলো সেটা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদেরকে বলবার চেষ্টা করব। আপনারাও জানেন, কিন্তু এই ধূমকেতু পত্রিকাটা যখন প্রথম প্রকাশ হচ্ছে অর্থাৎ ১৯২২ সালের ১১ই অগস্ট, ততদিনে কিন্তু কাজী নজরুল ইসলাম বাংলার সাহিত্যমোদী সমাজে যথেষ্ট সমাদৃত একটি নাম। বিশ্ববিখ্যাত নোবেল খ্যাত রবীন্দ্রনাথ নজরুলকে স্নেহ করেন, সম্মান করেন। ওই ধূমকেতু পত্রিকা যখন প্রথম প্রকাশ হচ্ছে তখন রবীন্দ্রনাথ তার স্নেহের নজরুলকে একটি আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন ছোট্ট একটা কবিতার মাধ্যমে। চমৎকার সেই কবিতা। অলক্ষণে তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দেরে চমক মেরে, আছে যারা অর্ধচেতন। রবীন্দ্রনাথ নজরুল প্রতিভাকে তিনি চিনতে ভুল করেননি। অর্থাৎ স্বাধীনতা আন্দোলন সম্পর্কে, দেশের মুক্তি, দেশের শৃঙ্খল মোচন কোন পথে হবে ইত্যাদি নিয়ে যারা অত্যন্ত একেবারে দ্বিধায় জড়তায় বিদীর্ণ ছিলেন, যাদের মধ্যে তখনও দেশ সম্পর্কে কোনো চিন্তা, কোনো চেতনাই গড়ে ওঠেনি, নিজেদেরকে নিয়ে বিব্রত, নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন, রবীন্দ্রনাথ চাইছেন যে ধূমকেতু পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ইসলাম সেই অর্ধচেতন মানুষদেরকে জাগিয়ে তুলবেন। এবং আমরা যেটুকু কাজী নজরুলকে জেনেছি, যতটুকু জেনেছি, আমরা জানি যে যতদিন তিনি তার সৃষ্টিশীল, তার চর্চাকে তিনি জারি রেখেছিলেন, তিনি তো শেষ ২০-২২ বছর তিনি তো নিজেই একেবারে হতচেতন হয়েছিলেন। সেইটাকে বাদ দিয়ে অর্থাৎ ১৯৪২-৪৩ পর্যন্ত যতদিন তার কলম চলেছে ততদিন কিন্তু এই অর্ধচেতন জাতিকে জাগাবার জন্য কলম কখনো ক্লান্ত হয়নি, কখনো থামেনি। এই ধূমকেতু পত্রিকা প্রকাশের সময় আরেকজন বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও একটি চিঠিতে একটি ছোট্ট আশীর্বাদ বাণী তিনি পাঠিয়েছিলেন নজরুলকে। শরৎচন্দ্র আশা করেছিলেন যে, তিনি বলেছিলেন যে শুধুমাত্র এইটুকু আশীর্বাদ করি তোমাকে, শত্রু মিত্র নির্বিশেষে সত্য কথা বলা থেকে কোনোদিন যেন তুমি বিরত না হও। আমরা নজরুলকে যতটুকু জানি, কোনোদিন তিনি বিরত হননি। যখন এই আনন্দময়ীর আগমনে এই কবিতাটি প্রকাশের জন্যে যখন তাকে দণ্ডিত করা হলো, আমরা জানি সেই কালো ইতিহাস। ১ বছরের বেশি এই কবিকে কারান্তরালে রাখা হয়েছিল, জেলের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছিল এবং তখন তিনি
রাজবন্দির জবানবন্দি বলে আত্মপক্ষ সমর্থন করে তিনি একটি ছোট্ট প্রবন্ধ লিখেছিলেন প্রেসিডেন্সি জেলে বসে 1923 সালের জানুয়ারিতে, সম্ভবত 18 কিংবা 19 জানুয়ারি। সেই জবানবন্দি 4 পাতার, তাতে তিনি বলেছিলেন যে সত্যের পথ থেকে আমি কোনোদিন বিরত হব না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং অন্যায় অবিচারের বিরোধিতা করা, এটাকে প্রতিরোধ করা, এটাই হচ্ছে সত্যের পথ। ফলে শরৎচন্দ্রের যে আশীর্বাদ, সেটাও কোনোদিন নজরুল সেই শরৎচন্দ্রের স্বপ্ন, সেটাকে কখনোই তিনি দুর্বল হতে দেননি, কখনোই তিনি সত্যের পথ থেকে বিচ্যুত হননি। আমরা জানি যে তিনি এই আনন্দময়ীর আগমনে কবিতার আগেই মোটামুটি বেশ কয়েকটি লেখা রচনা, যেমন বাঁধনহারা উপন্যাস, একটি পত্র উপন্যাস, মানে একটা এক্সপেরিমেন্টাল উপন্যাস, এই আনন্দময়ী আগমনে লেখার আগেই কিন্তু সেটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ তিনি মানুষের কাছে মোটামুটি যারা কবিতা টবিতা পড়ে তাদের কাছে তিনি পরিচিত। তার উপর 1921 সালে বেরিয়েছে বিখ্যাত বিদ্রোহী, এবং বিদ্রোহী কবিতা বেরোবার পরে যে জনাদৃত যেভাবে হয়েছিল, যে জনপ্রিয়তা অর্জন করেছিল, বিশেষ করে তখনকার দিনের তরুণ প্রজন্মের কাছে, যুব সমাজকে যেভাবে জাগিয়ে তুলেছিল, প্রেমেন্দ্র মিত্রের একটি প্রতিবেদনে তার একটা ছবি আমরা পাই। প্রেমেন্দ্র মিত্র বলছেন যে এরকম অভূতপূর্ব দৃশ্য কোনোদিন তিনি দেখেননি। কলকাতার রাজপথে একদল যুবক, তারা নজরুলের বিদ্রোহী কবিতা চিৎকার করে সমবেত আবৃত্তি করতে করতে তারা রাজপথ বিচরণ করছে। এই আক্ষরিক অর্থে একটা অভূতপূর্ব ছবি। ফলে আনন্দময়ীর আগমনে কবিতাটা বেরোবার আগেই নজরুলের কিন্তু একটা পরিচিতি ইতিমধ্যে মুদ্রিত হয়ে গেছে বাংলায়। আমরা জানি যে রবীন্দ্রনাথের কড়িও কোমল বলে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ তখন যুবক, তো সেই কড়িও কোমলে কাঙালিনী বলে একটি কবিতা ছিল। সেই কবিতায় শারদীয়া উৎসবের পরিপ্রেক্ষিতে আনন্দের এই যে পরিসর সামাজিক, দুর্গা ঠাকুর আসবেন, অনুষ্ঠান হবে, উৎসব হবে, কিন্তু সেই উৎসবের আনন্দ ঢেকে দিয়েছে একটি কাঙালিনী মেয়ে। তার পেটে খিদে, তার নতুন জামা সে পায়নি, সে অসহায় চোখে তাকিয়ে আছে। রবীন্দ্রনাথের অসাধারণ কবিতা। সেই কবিতায় ওই কাঙালিনী বালিকা, ওই গরিব একটি বাচ্চা মেয়ে, তার যে অভাব, তার যে অনটন, এবং সেই সূত্রে একটা সমাজের, বৃহত্তর ব্রাত্য সমাজের যে দুঃখ উৎসবকে ম্লান করে দেয়। সহানুভূতি, রবীন্দ্রনাথের হৃদয়ের সমস্ত সহানুভূতি দিয়ে সেই কবিতাটা তিনি লিখেছিলেন। সম্ভবত সেই কবিতাটা নজরুলকে হয়তো প্রভাবিত করে থাকবে। তিনি লিখলেন আনন্দময়ীর আগমনে। এটাও সেই শারদীয়া উৎসব, দেবী চণ্ডিকা, দুর্গতিনাশিনী দুর্গার আসছেন বাংলায়, সেজে উঠছে বাংলার সমস্ত মানুষ, আনন্দে উৎসবে মাতোয়ারা। কিন্তু রবীন্দ্রনাথের কবিতায় যেমন সেই আনন্দের কোনো রেশ নেই, সহানুভূতি আছে গরিব মানুষের প্রতি, আর নজরুলের এই আনন্দময়ীর আগমনী কবিতাতেও আনন্দের কোনো লেশ নেই, আবার সহানুভূতিও নেই। এখানে আছে বিদ্রোহ। একেবারে প্রায় 80 লাইন বিশিষ্ট একটি নাতিদীর্ঘ কবিতা, নজরুলের অন্যান্য কবিতাগুলোর মতোই। সেই কবিতার একেবারে গোড়া থেকে শুরু শেষ পর্যন্ত আপনারা নিশ্চয়ই অনেকে পড়েছেন। আপনারা দেখবেন যে এমন বিদ্রোহ, এমন বলিষ্ঠতা, যেটা বিদ্রোহী কবিতায় পাই, যেটা কাজী নজরুল ইসলামের সত্যিকারের আইডেন্টিটি, যে আইডেন্টিটির জন্য রবীন্দ্রনাথ থেকে শরৎচন্দ্র প্রত্যেকেই তাকে আশীর্বাদ বাণী পাঠিয়ে বলেছিলেন যে তুমি এই কাজটা করো,
অর্ধচেতন জাতিকে তুমি জাগিয়ে তোলো। বিদ্রোহী কবিতায় জাগিয়েছেন, আনন্দময়ীর আগমনেতে জাগালেন। আর ওদিকে জেগে উঠল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। তার এই রকম রাজনৈতিক একটি কবিতা, যে কবিতার প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা তালে, লয়ে, সুরে বিদ্রোহ, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ। হ্যাঁ, এই বিদ্রোহের কথা আনন্দময়ীর আগমনে কবিতার প্রত্যেকটা লাইনে আমরা পাই, প্রত্যেকটা পংক্তিতে আমরা পাই। আর এইটা তিনি বলছেন যে দেবী দুর্গাকে তিনি সম্বোধন করে বলছেন যে আর কতদিন তুই বসে থাকবি চুপ করে মাটির মূর্তির আড়ালে? আর এদিকে আমাদের দেশ, এই দুনিয়াদারি অত্যাচারী শক্তিচারালের হাতে তারা তো দখল হয়ে যাচ্ছে। বেরিয়ে আয়, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি। ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী? ভূভারত আজ কসাইখানা। বন্ধুরা, এটা কি শুধুমাত্র 1922 সালের 26শে সেপ্টেম্বরের কবিতা? এটা কি 2025 সালের আজকে 26শে সেপ্টেম্বর আজকের কবিতা নয়? ভূভারত কি আজকে কসাইখানা নয়? বীর যুবাদের ফাঁসির কিংবা বিনা বিচারে তাদের বন্দি করে রাখা হচ্ছে না দেশের মানুষকে? যারাই ওই অত্যাচারী শক্তি চারালের বিরুদ্ধে অর্থাৎ সত্যের পক্ষে যারা থাকছে, তাদেরকে সেই নির্মমভাবে যেভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদ দলন করেছিল এই তথাকথিত স্বাধীন ভারতবর্ষের এই শাসকেরা, যাদের গায়ের রং হয়তো কালো, তারা কি সেই দমন পীড়নকে নিয়ে আসছে না? আমার তো মনে হয় আরো বেশি করে নিয়ে আসছে। মনে করুন কোরেগাঁও, ভীমা কোরেগাঁও সেই মামলা, বৃদ্ধ মানুষ ভারভারা রাও, কবি সুধা ভরদ্বাজ, সমাজকর্মী, বৃদ্ধ স্টান স্বামী, কোন বিচারে তাদেরকে আটক করেছিল? তাদের কি অন্যায় ছিল? তারা খালি সত্যের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। স্টান স্বামী জেলখানার মধ্যে মারা গেলেন, ভারভারা রাওকে মুক্তি করা হলো, মুক্তি দেওয়া হলো, কিন্তু বেশি দিন মুক্ত পৃথিবীর, মুক্ত দেশের তিনি জীবিত থাকবার পরিসর পেলেন না। ফলে ভূভারত আজ সত্যি সত্যি কসাইখানা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা চাইতো যে ভারতবর্ষের মানুষকে যদি খণ্ড বিখণ্ড করে রাখা না যায়, যদি জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নানানভাবে এদেরকে খণ্ডিত করে না রাখা যায়, যদি তারা কখনো ঐক্যবদ্ধ হয়, কারণ 1857 সালের সিপাহী বিদ্রোহের কথা তাদের স্মরণে আছে। ফলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটা কি শুধু ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে যাওয়ার পরে সেটা কি এখন নেই? অবশ্যই আছে। পুঁজিবাদ সাম্রাজ্যবাদ আজকে ভারতবর্ষের শাসন ক্ষমতায় বসে আছে, তাদের গায়ের রং কালো, কিন্তু এখনো এই দেশকে, এই দেশের মানুষের ঐক্যকে তারা ভয় পায়। ফলে তারা জাতি, ধর্ম, বিশেষ করে ধর্মকে ভিত্তি করে, বিশেষ করে হিন্দু মুসলমান, এই ধুঁয়ো তুলে এই গোটা ভারতবর্ষের অত্যাচারিত, শোষিত মানুষকে তারা ঐক্যবদ্ধ করতে, যাতে তারা ঐক্যবদ্ধ হতে না পারে, তার জন্য যাবতীয় ছলাকলা, যাবতীয় ষড়যন্ত্র তারা করে চলেছে। ফলে 103 বছর দিয়ে অতিক্রান্ত হয়ে গেছে আনন্দময়ীর আগমনে কবিতার পর, কিন্তু এখনো এই কবিতা, কাজী নজরুল ইসলাম, এরা এখনো জীবন্তভাবে প্রাসঙ্গিক। আপনারা জানেন যে এই কবিতাটা, এই 80 লাইন বিশিষ্ট এই যে কবিতাটা, যদি আপনারা পড়েন, অনেকেই পড়েছেন, দেখবেন এই কবিতায় দুটো দিক আছে। একটা হচ্ছে হিন্দু পুরাণের বিভিন্ন চরিত্রকে আনা এবং সেই চরিত্রদের আড়ালে এই দেশের
সাম্রাজ্যবাদ লাঞ্ছিত এই ভারতবর্ষের প্রকৃত বাস্তবটাকে তুলে ধরা, বিদ্রোহের কথা বলা। আর আরেকটা দিক আছে, যেটা হচ্ছে তখনকার দিনের সমস্ত খ্যাতিমান সব দেশনায়ক, তাদেরকে তাদের আপোষমুখী, তাদের যে অভিমুখ, তাদের যে মানে সশস্ত্র লড়াইয়ের ক্ষেত্রে তাদের যে দ্বিধা, এমনকি সশস্ত্র সংগ্রামী প্রতিবাদ সম্পর্কে তাদের যে বিমুখতা, অর্থাৎ তাদের যে আপোষ, কাজী নজরুলের মনে হচ্ছে যে এরা যেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাথে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং করে চলেছে। তাদের বিরুদ্ধে এই কবিতার মধ্যে আছে তীব্র তীক্ষ্ণ কটাক্ষ, কষাঘাত। যেমন ধরুন, কয়েকটা লাইন এরকম আছে যে বিষ্ণু হিন্দু পুরাণের একজন নামী চরিত্র। এখানে বিষ্ণুর আড়ালে তিনি গান্ধীজির চরখা আন্দোলন, গান্ধীজির তথাকথিত অহিংস আন্দোলন, গান্ধীজির 6 বছর তার যে বন্দি দশা, সেটা এখানে বলা আছে এই কবিতার মধ্যে। তিনি বলছেন যে বিষ্ণু নিজে বন্দি আজি 6 বছরই বন্দি কারায়, চক্র তাহার চরকা বুঝি ভণ্ড হাতে শক্তি হারায়। বিষ্ণুর সেই যে চক্র, যেই চক্র অন্যায়ের বিরুদ্ধে শানিত একটি অস্ত্র, এখন সেই চক্র গান্ধীর হাতে চরকা, এবং গান্ধীর এই আপোষমুখী যে প্রবণতা, এই আপোষমুখী প্রবণতার জন্য তার এই চরকার ভার্চুয়াল কোনো মানে প্রকৃত অর্থে তার কোনো শক্তি নেই, সে ভণ্ড। সে আসলে তলে তলে আন্ডারস্ট্যান্ডিং করে আছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে। ফলে গান্ধীজি সহ্য করতে পারছেন না এই আপোষমুখী এই যে ধারা, এবং এটাই দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের রাজনৈতিক যে বিবর্তন, সেক্ষেত্রে মূল ধারা বারীন্দ্র ঘোষ, অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকেও তিনি তীব্র কটাক্ষ আনছেন তার এই আনন্দময়ী রাগবনে কবিতার মধ্যে। অরবিন্দ ঘোষ একসময় অন্যতম বিপ্লবী, বীর, বলিষ্ঠ, সেই মানুষটা হঠাৎ তিনি পণ্ডিচেরিতে গিয়ে তিনি হয়ে গেলেন ঋষি অরবিন্দ। মানতে পারেননি। আপসীন ধারার অন্যতম কবি কাজী নজরুল ইসলাম মানতে পারেননি। ফলে তার কলমে তীক্ষ্ণ কটাক্ষ আছড়ে পড়েছে এই ঋষি অরবিন্দ, এই যে মুভমেন্ট, এই যে বিবর্তন, এই যে অধঃপতন। নজরুলের মনে হচ্ছে এটা অধঃপতন, এটা কাঙ্ক্ষিত ছিল না। তিনি বলছেন, মহেশ্বর আজ সিন্ধু তীরে যোগাসনে মগ্ন ধ্যানে। মহেশ্বর, তার আরেকটা নাম হচ্ছে অরবিন্দ। অর্থাৎ এইভাবে বারীন্দ্র সম্পর্কেও বলা হয়েছে। ইন্দ্র, বারীন্দ্রকে বাড়ি মানে জল, বাড়ি মানে ইন্দ্র, এইভাবে বারীন্দ্র ঘোষ সম্পর্কেও বলা আছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কেও বলা আছে যে তিনি বিদেশ থেকে আইন পাশ করে এই দেশে আইনি পথে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রকৃত বলিষ্ঠ একটা আপোষহীন লড়াই সুরেন্দ্র ব্যানার্জি করতে পারতেন, তাহলে নজরুল খুশি হতেন। কিন্তু সেটা তিনি দেখেননি। এমনকি সব থেকে বড় কথা, নজরুলের কটাক্ষ বান থেকে মুক্ত হননি রবীন্দ্রনাথ পর্যন্ত। যে রবীন্দ্রনাথকে নজরুল মানে ঈশ্বরের মতো স্নেহ মানে শ্রদ্ধা করতেন। রবীন্দ্রনাথের মৃত্যুর পর তখনও নজরুল সক্রিয়, সৃষ্টিশীল, তার সেই কবিতা আপনাদের অনেকেরই মনে আছে। কিন্তু এইখানে আনন্দময়ী রাগবন এই কবিতায় তিনি রবীন্দ্রনাথকে পর্যন্ত অভিমান বলুন, কটাক্ষ বলুন, অভিযোগ বলুন, সেটা করে বলছেন, রবির শিখা ছড়িয়ে পড়ে দিক হতে দিক দিগন্তরে, শেখর শুধু পোষল না গো অন্ধকার আর বন্ধ ঘরে। নোবেল খ্যাত রবীন্দ্রনাথের কবিতা, যদি কারান্তরালে যে বিপ্লবীরা যারা অবিচারের শিকার হচ্ছে,
বিচারের বাণী যেখানে নীরবে নিভৃতে নয়, হাহাকার করে কাঁদছে, সেখানে রোম্যান্টিক রবীন্দ্রনাথের কবিতা, এই সুললিত কাব্য ঝঙ্কার কেন পৌঁছলো না? সেই অন্ধকার ঘরে রবীন্দ্র কাব্যের দীপ্তি কেন পৌঁছলো না? স্বয়ং রবীন্দ্রনাথ তার জীবনের রূপান্তে পৌঁছে তিনি হয়তো উপলব্ধি করেছিলেন তার এই সীমাবদ্ধতা। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভেতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশরা। রবীন্দ্রনাথ নিজেই নিজেকে অভিযুক্ত করে তিনি বলছেন যে আমি পারিনি। রবীন্দ্রনাথ আনন্দময়ীর আগমনে রবীন্দ্রনাথ সম্পর্কেও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই অভিযোগ আনছেন। তিনি এই কবিতাতে ইতিহাসের কয়েকটি চরিত্রকে তুলে ধরছেন, তুলে ধরে তিনি ছটফট করছেন যন্ত্রণায়। তারা কারা? তারা ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তারা মীর কাসিম, তারা টিপু সুলতান, সিরাজউদ্দৌলা, যারা ব্রিটিশ ইন্ডিয়ার বিরুদ্ধে মরণপণ লড়াই করে শহীদের মৃত্যুবরণ করেছেন। আনন্দময়ীর আগমনে কবিতায় কাজী নজরুল ইসলাম বলছেন যে তাদের আত্মবলিদান কি ব্যর্থ হয়ে গেল? কেন এত আপোষ? আপোষের চোরাবালিতে ব্যর্থ হয়ে গেল এই রকম সব শহীদদের আত্মবলিদান। ফলে আনন্দময়ীর আগমনে আজকের দিনে, আজ থেকে 103 বছর আগে 1922 সালের 26শে সেপ্টেম্বর, আর আজকে 2025 সালের 26শে সেপ্টেম্বর এখনো প্রাসঙ্গিক। ফলে এই যে কমিটি সদ্য গঠিত হয়েছে, আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না, এই কমিটির মাধ্যমে আমরা বাংলাব্যাপী যেখানেই পারবো, জেলায় জেলায়, গ্রামাঞ্চলে, গঞ্জে মানুষের কাছে এই আজকের দিনেও যে নজরুল প্রাসঙ্গিক, বিশেষ করে সম্প্রীতির ক্ষেত্রে ধর্মকে হাতিয়ার করে যে কুৎসিত, যে অপপ্রচার, যে ন্যারেটিভ চালানো হচ্ছে ভারতবর্ষের মানুষের ঐক্যকে বিনষ্ট করার জন্য, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের ডিভাইড অ্যান্ড রুল, সেটাকেই নতুন ভাষ্য, নতুন সংস্করণ করে শাসক প্রতিনিয়ত এই আঘাত এনে যাচ্ছে আমাদের ওপর। ফলে আমরাও নজরুলের মতো আমরা মানুষের কাছে গিয়ে বলতে চাই যে এই অন্যায়, এই অপশাসন, এই শ্রেণী শাসন, এই শ্রেণী শোষণ, এর বিরুদ্ধে সত্যিকারের লড়াই, এর বিরুদ্ধে সত্যকে অবলম্বন করে সত্যিকারের আপোষহীন লড়াই, শরৎচন্দ্র নজরুলের পদাঙ্ক অনুসরণ করে সেই ধারাবাহিকতায় এবং তার থেকে যুগোচিত কালোচিত ছেদ ঘটিয়ে সেই আপোষহীন লড়াইকে আমরা গোটা বাংলায় আমরা ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। ভালো থাকবেন। আপনাদের সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা হবে